আমার স্বপ্ন ছিল এমন এক আশ্রমের, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা প্রকৃতির সান্নিধ্যে, আকাশের মুক্ত আলো আলো বাতাসে, গাছপালার ছায়ায় আপন স্বাভাবিক আনন্দে বড় হইবে। তাহাদের উপর ভারী শৃঙ্খলের বোঝা চাপাইয়া দিবার ইচ্ছা আমার ছিল না। আমি চাহিয়াছিলাম তাহার যেন হাসিতে, খেলিতে, গাহিতে ও ভাবিতে ভাবিতে আপন মনে জ্ঞান লাভ করে। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিশুমনের উপর এক প্রকার অত্যাচার করিয়া থাকে। আমি দেখিয়াছি শৈশবের সহজ আনন্দকে আমরা শৃঙ্খলার নামে কত নিষ্ঠুরভাবে দমন করিয়া থাকি। শিশুর স্বাভাবিক প্রশ্ন, তাহার আপন খেলা, তাহার ভাবনার স্বাধীনতা, এ সকলকে আমরা গ্রাহ্য করি না, বরং তাহাকে এক প্রকার শাসন করিয়া বলি, এই পড়, এই শিখো, এই মুখস্থ করো। শিশুর হৃদয় অভিমান করিয়া পিছাইয়া আসে, তাহার মন বদ্ধ হইয়া যায়। আমি ভাবিয়াছিলাম এমন এক স্থান হইলে কেমন হয়, যেখানে শিশুরা শিক্ষকের ভয়ে গুটাইয়া থাকিবে না, বরং তাহারা যেন আপন আনন্দের মাঝখানে আপন শিক্ষা লাভ করিতে পারে। যেখানে তাহারা বন্দী থাকিবে না, বরং প্রকৃতির মাঝে মুক্তভাবে দৌড়াইয়া, খেলিয়া, গাহিয়া ও হাসিয়া শিখিবে। তাহাদের মন যেন আপন ছন্দে বিকশিত হয়, তাহাদের আত্মা যেন ভয়ে সংকুচিত না হয়, বরং তাহারা যেন আকাশের মতো উদার হইয়া ওঠে। এই ভাবনা হইতেই শান্তিনিকেতনের জন্ম। আমি বিশ্বাস করি শিশুর হৃদয়ে যাহা জন্মে তাহাই তাহার সত্য শিক্ষা। আমরা যদি তাহাকে স্বাভাবিকভাবে গড়িয়া তুলিতে পারি, তবে সে নিজে একদিন জগতের আলোক হইবে। এই অংশটিতে রবীন্দ্রনাথ শিশুদের প্রতি যে অপরিসীম ভালোবাসা এবং তার শান্তিনিকেতন তৈরি করার পেছনে যে মূল ইচ্ছেটি এবং এই শিক্ষার জায়গাটা, যেভাবে একটা শিশু মন থেকে শুরু করে বড়দের সবার প্রতি একটা শান্তি এবং শান্তির থেকে শিক্ষা এবং শিক্ষা থেকে একটা আপামর মানুষ জাতি তৈরি করা, সেইটার জিনিসটা তিনি প্রকাশ করছেন এই লেখনীটির মাধ্যমে। এবং তার এই দৃষ্টিভঙ্গি, তার এই মুক্তির স্বপ্নভূমি কে চাক্ষুষ দেখতে এবং অনুধাবন করার জন্য আমার এক যাত্রা ছিল। বলা চলে সেইভাবে প্রথমবার আমি বড় বয়সে শান্তিনিকেতন দেখলাম, না হলে অনেক আগে একবার গেছিলাম, বাট সেটা সেইভাবে এক্সপিরিয়েন্স করা হয়নি বললেই চলে। তাই জাস্ট একটা চেষ্টা নিজের চোখে ওই তার তৈরি করা এই জায়গাটি, এই তার স্বপ্নের ভূমিটিকে দেখা এবং অনুধাবন করা। তো আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন, এবং এই টোটোতে প্রায় গধূলিবেলা, এখন সন্ধে পড়ে গেছে, তাও আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসে। পাশে যাচ্ছে বড়দা। দেখা যাক আজ কিছু করতে পারবো কিনা শিওর নেই, বাট পর্যবেক্ষণ করে দেখি
অনেক বছর পর আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি। লাস্ট গেছিলাম 2012-য়, আমার এক দাদার বিয়ে সময় এইদিকে এসেছিলাম, আমার পিসির ছেলের বিয়ে। ঠিক আছে, আবার পরে দেখা হবে, গুড বাই। ও বাবা, একটা ভয়ঙ্কর আমরা ভুতুরে রোডের মতো হাঁটছি, কিছুই লাইটস খুবই কম, আর দিকে সামনে একজন হেঁটে যাচ্ছে, সেটাই হচ্ছে বড়দা। এটা হচ্ছে ক্যাম্পাসের রোড, আমরা হাঁটছি। তো এই রাস্তা দিয়ে কি তুমি আসো, হাঁটো দুধারে? তাহলে কি হোস্টেল নাকি? ঠিক আছে, দেখি কী হয়। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই বট গাছ একটা, আর এই বট গাছ নিয়ে বড়দার কিছু বক্তব্য। কি বক্তব্য? এইটা অনেক পুরনো তো, তাই হ্যাঁ। এটা সবসময়তেই হ্যাঁ বট গাছ তো বহুত পুরনো হয়, 150-200 বছরকার পুরনো বট গাছ। হ্যাঁ এবার এই বট গাছটাই বিশ্বভারতী ইউনিভার্সিটির একটা প্রধান স্থাপত্য, যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটিকে এখনও সে পুরনো স্থিতি আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিমন্থন করায়। আচ্ছা, এবং এই বট গাছের তলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছবিও আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া এবং কোথাও মিউজিয়ামে দেখতে পাই সেটা। হুম। তো দিস ইজ দ্য ট্রি। সো দিস ইজ দ্য ট্রি, যেমন শুনলেন, এবং গাছের প্রতি তো তার আনুগত্য আমরা দেখতেই পাচ্ছি চারিপাশে, এবং আমরা জানিও। সেটা নিয়ে বেশি আতলামো মেরে বা জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। তো আপাতত আমরা এগোচ্ছি আরও মনোরম জায়গায়, দেখা যাক। বড় বট গাছ, এবং দেখতে পারলে বুঝতে পারছি আমরা এই গাছ কত কিছু দেখেছে, কত কাণ্ড, কত কিছু, কত ভাড়ামো, কত আদেকলামো, কত জ্ঞান, সব কিছু দেখেই এই গাছটা বুড়ো হয়েছে। এবং এই বুড়ো গাছের আমরা শ্যুট করছি। ক্যাম্পাস এর দুই ধারে দুই রাস্তা, কিছু স্টুডেন্টস আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। ওটাই একটু আগে ডিসকাস করছিলাম যে ওরা একটা ছোটোখাটো চাকরি, একটু প্রমোশন, একটা ফ্ল্যাট, এইসব করে নিজেদেরকে হেভি হিরো ভাবি। একটা মানুষ সারা জীবনটা সৃষ্টিতে কাটিয়ে দিল, এবং তার অনন্য সৃষ্টি হচ্ছে একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনে বিভিন্ন মানুষ এসছেন, শিখেছেন, শান্তি পেয়েছেন। কেউ আবার ও গৃহবাসী খোলদার খোল বলে 4টে সেলফিও তুলেছেন। সবটাই আছে, সবটাই থাকা দরকার। জীবন মানে সব কিছু, কোনো কিছুর গুরুত্বই কম নয়। যেমন ওই গাড়িটা চলে গেল, সেটারও যেমন গুরুত্ব কম নয়, তেমনি ওই বাইকটা দাঁড়িয়ে আছে, ওটারও গুরুত্ব কম নয়। আমরা হাঁটছি, ওটারও গুরুত্ব কম নয়। যাচ্ছি, এবং আশেপাশে প্রচুর কোয়ার্টার দেখতে পাচ্ছি। এবং বড়দা এটা বলছিলে যে প্রচুর জন থেকে গেছে এখানে, হ্যাঁ? কোরিয়ান, চাইনিজ, এরাও চাইনিজ, জাপানিজ এবং এবং বাংলাদেশের স্টুডেন্ট যারা বরাবরের জন্য বিশ্বভারতী থেকে গেছে, আচ্ছা, তারা যায়নি এই এনভায়রনমেন্ট ছেড়ে। এদেরকে কি তুমি মাঝে মাঝে দেখতে পাও? হ্যাঁ, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। অসম্ভব অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সোনাঝুরির রাস্তায়। সে নীল গহ্বর, কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে যেন গেলে, যেমন আমাদের বলা হয় না বিজ্ঞানে, যে ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে লাইটও পাস করতে পারে না, ইট বেঞ্চ। এবং অনেক সময় সেটা ওয়ার্ম হোলের মতো কাজ করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় বা টাইম ট্রাভেল করাতে হেল্প করে। তো আমরাও অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন টাইম ট্রাভেল করছি। এবং আমার টাইম ট্রাভেলের সাক্ষী পাশ দিয়ে বড়দা। আকাশে কি দেখতে পেলে? কালপুরুষ। কালপুরুষ, কনস্টিলেশন, ভাবতে পারছেন?
এইসব দেখা যায়? দেখা যায়। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভাই সকাল হয়েছে, এবার আমরা আপাতত যাচ্ছি ইউনিভার্সিটি ক্যাম্পাসে শ্যুট করতে। দেখা যাক, আপাতত বাজে 9:45। দেখি কত শ্যুট করি। সে হোক, জানি ভয়েসটা ঠিক আসছে না হয়তো, বাট ঠিক করা যায়। ওকে, লেটস গো। তোমরা ফার্স্ট গেটের দিকে ঢুকছি, এখানে দেখা যাচ্ছে কি গৌর প্রাঙ্গণ, রবীন্দ্র ভবন আর বোলপুর রেলওয়ে সামথিং, যেটা কিছু পোস্টার দিয়ে রেখে গেছে। সো লেটস সি, উই আর এন্টারিং। প্লেসমেন্ট সেল, চাকরি বাকরি তো পেতে হবে, নাহলে পেট চলবে কি করে, নাকি? সো ওখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর সামথিং, কিসের জানি না আমি, স্পোর্টসের মনে হচ্ছে যা লেখা আছে। তো এই ফার্স্ট গেট দিয়ে আমি ঢুকছি। সত্যি কথা বলতে গেলে আমার কোনো গাইড নেই, মানে আমার কোনো আইডিয়া নেই কি কি দেখতে হবে না দেখতে হবে, হ্যানা ত্যানা। জানি ফার্স্ট গেট দিয়ে ঢুকতে বলেছে লোকে, ঢুকে গেছি, বাকিটা এক্সপ্লোরেশনের উপর নির্ভর করে। তো দেখা যাক। এটা দেখিয়ে দিই, বয়েজ হোস্টেল, ওয়ান অফ দ্য গ্রেট ইয়ার্স অফ লাইফ। ছেলেগুলো এখানেই কাটায়। এইদিকে বিল্ডিং আছে, গেটটার এন্ট্রেন্সটা, আর এই সাইডে আর যাচ্ছি না। এটা ছিল কোয়ার্টার্স, অনেক স্টাফ আছে যারা এইদিকে থাকে। খুব শান্তি অনুভব করছি। নিহারিকা আর্ট গ্যালারি, ঠান্ডা হাওয়া গাছের। টাইমটা দেখি, 9:30 AM to 1 PM, কিন্তু এখন 10টা বাজে, খোলেনি। লেখা আছে ওয়েডনেসডে ক্লোজ, স্যাটারডেও ক্লোজ কি, ডোন্ট নো, লেটস সি। কোথায় যাচ্ছে এদিকে আমরা, দেখা যাক কোথায় যাওয়া যায়। দাদা এইদিকে যাওয়ার রাস্তা আছে ক্যাম্পাস ঘোরার? এই দিক দিয়ে? কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, ওইদিকে বলতে রাস্তা বেরোতে হবে? 1 নম্বর গেট দিয়ে ঢুকতে বললো তো। এমনি ঘুরছি, এই দিকটা দিয়ে ঢোকা যাবে? গেট গুলো বন্ধ দেখছি, দেখা যাক কি করে। ফার্স্ট গেট দিয়ে আমরা মোটামুটি ফ্লপ খেয়েছি, ফ্লপটা খেয়ে এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক কোনো দরজাতে যদি খুঁজে পাওয়া যায়, সেখানে ক্লাসেস হয়। লেটস সি হোয়াট উই ক্যান ডিসকভার। যা দেখতে পাচ্ছেন আপনারা, যদি কারো কোনো হেল্প মনে হয়
আর তারা এই বোলপুরের আশেপাশে থাকে বা এইদিকে থাকে, তারা এখানে যোগাযোগ করতে পারে। 24 থেকে 28শে মার্চ। না, আর যোগাযোগ করে লাভ নেই। খারাপ মেন্টাল হেলথের সঙ্গেই সহ্য করুন, তাহলে আর কি করবেন, ডেট তো বেরিয়ে গেছে। তো এদিকে আমরা চলে এসেছি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, সেন্ট্রাল লাইব্রেরি। আপাতত দেখিয়ে দিই বিশ্বভারতীর ক্যাম্পাসটার ম্যাপ। লেটস সি ওয়্যার আর উই। এখানে ইউ আর হিয়ার বলে কিছু নেই, তাও দেখা যাচ্ছে বিবিধ ম্যাপ। হারিয়ে যেতে পারি, গুগল ম্যাপই ভরসা, দেখা যাক। এইদিকেও কিছু একটা আছে, নট শিওর কি, বাট উই উইল ফাইন্ড আউট। এটা কিসের বিল্ডিং দাদা? অ্যাডমিনিস্ট্রেশন, মানে পুরো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এটা? আচ্ছা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ঢোকা যাবে ভেতরে? ঢোকা যাবে না, কাকা বলে দিয়েছে নট অ্যালাউড। তো এখান থেকেই দেখে নিচ্ছি আমরা। একটা বড় ক্যাম্পাস, অনেক বড় বিল্ডিং আছে সব চারিদিকে। ঢুকছি না। সেন্ট্রাল লাইব্রেরি। এদিকেও দেখতে পাচ্ছি অনেকটা রাস্তা চলে যাচ্ছে, বাট এদিক দিয়ে আপাতত যাবো না। দেখি এইখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট, জায়গা আছে না দেখা। এই দিকটা এলাম আমি, নিচে একা যখন ঝুট করছিলাম এলাম। ঠিক আছে, এবার আমাদের লেখাটা শুনুন। এটা হলো, এইটা বাংলাতে ভালো ভাষায় বলছে ছাত্র তৎপরতা কেন্দ্র। দাঁড়ান এক সেকেন্ড। ইংরেজিতে বলছে প্রক্টর অফিস, ছেলে মেয়েদের হ্যাঁ কমপ্লেন সংক্রান্ত অফিস। আর আপনাদেরকে বলে রাখি, আমি আপাতত একটা টোটো নিয়ে নিয়েছি, বিকজ আমার একটু ভেবাচাকা লাগছিল। সো এইদিকে মূলত স্টাফ কোয়ার্টার। রবি ঠাকুরের বড় দাদার বসবাস করা বাড়ি। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থাকতেন বলে বাড়িটার নাম হলো দ্বিজবিরাম। দ্বিজবিরাম, হ্যাঁ, আপনি আমার কথাগুলোকেও ক্যাচ করেন। দ্বিজেন্দ্র যেহেতু বিরাম এখানে বিশ্রাম করতো, জানাতে রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসবাস করতেন। সেই জন্য এই বাড়িতে বসবাস করে অনেক গান, কবিতা, নাটক, ছবি আঁকা উনি রিহার্সাল দেওয়াতেন। আচ্ছা, সেই জন্য বাড়িটার নাম হলো দ্বিজবিরাম। এটা বছরে 3 দিন খোলে। ওকে। তখন ছেলে মেয়েদের উৎসব অনুষ্ঠান হয়, তখন সকলেরই বসে দেখার একটা। বছরে 3 দিন খোলাটা কোন সময়? 7ই পৌষ, 8ই পৌষ, 9ই পৌষ, মানে পুরো পৌষ মেলার সময়টা, যখন পৌষ মেলা হয়। মানে আচ্ছা। পৌষ মেলাটা তো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 7ই পৌষ বুধবার ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। হ্যাঁ, সেই দীক্ষা দিবসকে স্মরণ রাখার জন্য এই মেলা বছর বছর আচ্ছা যে মেলাটা হয়। ওকে সেই জন্য তখন তো একটা উৎসব অনুষ্ঠান হয়, সেই সময় সকলে বসে দেখার একটা অধিকার থাকে। ঠিক আছে, এই জায়গাটা ঘুরুন, একটা আবেগ অনুভূতির জায়গা। আমাদের কথাগুলো ক্যাচ করে নেন, আপনাদের দিতে পারবেন। শিক্ষামূলক জায়গা। টোটাল আমরা যে এরিয়াটা ঘুরছি এটা 3600 থেকে জায়গা, 1200 একর এরিয়া। 1200 একর এরিয়া শুনেই নিলেন। এইটা হচ্ছে এই জায়গাটা নিচু, ওই জন্য নেম প্লেট করেছে নিচু বাংলো ছাত্রাবাস। আচ্ছা, নিচু বাংলো। আমরা এই জায়গাটায় শুট করলাম, তখন নিচু বাংলো ছাত্রাবাসের নিচু বাংলো নামটা কেন সেটা জানতাম না, তো ওনার কাছে শুনে নিলাম। এখানে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োটেকনোলজি, বোটানি, জুওলজি সমস্ত ডিপার্টমেন্টের ছেলেদের থাকার জায়গা। নিচু বাংলার নামটা আরেকবার বলুন কেন? জায়গাটা নিচু, তখনকার সময় এই জায়গাটা তারপরে ভরাট করা হয়েছে নাকি? না, নিচুতেই আছে। আচ্ছা, দেখেই মনে হচ্ছে নিচু, ওই জন্য এটাকে একটা মানে তখনকার সময় একটা নাম করে দিয়েছে নিচু বাংলো ছাত্রাবাস। যেমন রবি ঠাকুরের দাদার বাড়িটাও নিচু বাংলো বলে। ঠিক আছে। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের
ভাইপো দ্বিজেন্দ্রনাথের ছেলে, নাম দীপেন্দ্রনাথ। এই জায়গায় বসে পাখিদেরকে জল, গুড়, ছোলা খাওয়াতে ভালোবাসে। অস্থিটা এনে সমাধি, সমাধির উপরে চূড়া, চূড়াকে প্রতিদিন সকালে জল দেয় যাতে পাখিকে জল খায়। মানে ওনাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে। অস্থিটা এনে সমাধি, অস্থিটা সমাধি, আচ্ছা আচ্ছা, মানে স্মৃতির উদ্দেশ্যে। কুল। হ্যাঁ, রবি ঠাকুরের ভাইপো দ্বিজেন্দ্রনাথের ছেলে, নাম দীপেন্দ্রনাথ। আচ্ছা, এগুলো হচ্ছে সমস্ত বিশ্বভারতীর স্টাফ কোয়ার্টার। এটা ঘুরলাম। হ্যাঁ, এই জায়গাটাতে এসে ভেসে গেছিলাম। আচ্ছা। এখানে যে কারণের জন্য এলাম, আমাদের একটা নির্দিষ্ট কারণ আছে এখানে আসার। সেটা হচ্ছে এটা রাস্তার উপর থেকে অনেকে দেখিয়ে দেয়, কিন্তু ভিতর থেকে দেখতে একটা আলাদা আকর্ষণ লাগে। এটা হিন্দি ভবন এবং চীনা ভবন, পাশাপাশি দুটো ডিপার্টমেন্ট। এটা ডিপার্টমেন্ট? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে পড়াশোনা করানো হয়? সমস্ত পড়াশোনা করানো হয় এখানে। টোটাল ইউনিভার্সিটি 3600 বিঘে জায়গাতে, অন্যান্য ইউনিভার্সিটির মতন একটা জায়গার উপরে স্টে করে নয়। সেইটাই আপনাকে ঘুরিয়ে দেখানো। ওই জন্য বললাম যে টোটালটা দেখুন, আমার কথাগুলো মোবাইলে রেকর্ড করুন এবং বাড়ি যেয়ে দেবেন, যে পুরোটা ফিনিশিং করার পরে আপনি বুঝতে পারবেন। 1934 সালে কলা বিভাগের প্রথম বর্ষে ছাত্রী হয়ে ভর্তি হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। লেখাপড়া করলেন 11.5 মাস। আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে ইন্দিরা গান্ধীকে নাম রেখে দিলেন প্রিয়দর্শিনী। এটা হচ্ছে সেই প্রিয়দর্শিনী, কারণ তিনি দেখতে সুন্দর ছিলেন। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও তো অনেক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। উনিও বুঝতে পারতেন যে এর দ্বারা ভবিষ্যৎ কি হবে। সেই জন্য অনেক আগাম চিন্তা করেই ওই নামটা দিয়েছিলেন যে প্রিয়দর্শিনী। যেমন কণিকা বন্দ্যোপাধ্যায়কে নাম রাখলেন মুহুর্বি। আচ্ছা। অমর্ত্য সেনকে নাম রাখলেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনের নাম তো আর অমর্ত্য সেনের বাবা দেয়নি, নাম ছিল বাবলু সেন। আচ্ছা। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম অমর্ত্য সেন। শুরু হয়ে গেল ক্লাস 5 থেকে লম্বা টানা ডিপার্টমেন্ট 10 পর্যন্ত। আমরা যখন ওই দিকে যাব দেখাবো। আমরা এখন এই দিকটা দেখতে এলাম, এবারে ওই পাশটা আমরা আগে দেখে নেবো, তারপরে ভিতরে ঢুকবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা একটা প্লট নিয়ে আমরা দেখি। খারাপ লাগছে না না, আমার ওটাই আমার মেইন উদ্দেশ্যটা, এটাই যে জিনিসটাকে জানা, ইতিহাসটা জানা এবং সেটাকে ক্যাপচার করা ভালো করে। আমি এমন ভাবে একটা জায়গায় দাঁড়াবো যে আপনি বসেই ছবি পেয়ে যাবেন। ইন্দিরা গান্ধী ভিত্তি করতে নাম দিলেন সেন্ট্রাল লাইব্রেরি বা কেন্দ্রীয় গ্রন্থাগার। কত বই আছে তাও আন্দাজ? 3.5 লক্ষেরও বেশি বই আছে। আচ্ছা, এটা সব থেকে বড় লাইব্রেরি। এই আশ্রম ব্যাপারটা কি, মানে যারা এরিয়া, আচ্ছা, এই আশ্রম এরিয়াতে আমরা এবারে বলতে শুরু করবো। এখান থেকে আশ্রম এরিয়া শুরু হলো। মানে আশ্রম এরিয়া বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী যে বাড়িটায় বসবাস করতেন, সেই বাড়িটা থেকে আশ্রম শুরু হলো। আচ্ছা, যা সে আশ্রমটার নামই হলো মৃণালিনী দেবী আনন্দ পাঠ। এইবার দেখুন, ইন্দিরা গান্ধী ভিত্তি করতে নাম দিলেন সেন্ট্রাল লাইব্রেরি বা কেন্দ্রীয় গ্রন্থাগার। কত বই আছে তাও আন্দাজ? 3.5 লক্ষেরও বেশি বই আছে। আচ্ছা, এটা সব থেকে বড় লাইব্রেরি। এই আশ্রম ব্যাপারটা কি, মানে যারা এরিয়া, আচ্ছা, এই আশ্রম এরিয়াতে আমরা এবারে বলতে শুরু করবো। এখান থেকে আশ্রম এরিয়া শুরু হলো। মানে আশ্রম এরিয়া বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী যে বাড়িটায় বসবাস করতেন, সেই বাড়িটা থেকে আশ্রম শুরু হলো। আচ্ছা, যা সে আশ্রমটার নামই হলো মৃণালিনী দেবী আনন্দ পাঠ।
এইবার দেখুন ইন্দিরা গান্ধী ভিত্তিতে নাম দিলেন সেন্ট্রাল লাইব্রেরি বা কেন্দ্রীয় গ্রন্থাগার। কত বই আছে তাও আন্দাজ? 3.5 লক্ষেরও বেশি বই আছে। আচ্ছা, এটা সব থেকে বড় লাইব্রেরি। এই আশ্রম ব্যাপারটা কি, মানে যারা এরিয়া, আচ্ছা এই আশ্রম এরিয়াতে আমরা এবারে বলতে শুরু করব। এখান থেকে আশ্রম এরিয়া শুরু হলো, মানে আশ্রম এরিয়া বলতে হুম রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী যে বাড়িটায় বসবাস করতেন হুম সেই বাড়িটা থেকে আশ্রম শুরু হলো। আচ্ছা, যা সে আশ্রমটার নামই হলো মৃণালিনী দেবী আনন্দ পাঠ। এইবার দেখুন ডিয়ার পার্ক আর শিক্ষা ভবন এই দিকটাতে আছে বলছে। এদিকে চেয়ার পার্ক আছে, সোনাঝুরি হাট আছে, আচ্ছা, এই দিকটাতে সোনাঝুরি হাট, চেয়ার পার্ক। এদিকে সোনাঝুরি হাট, ডিয়ার পার্কে ডিয়ার দেখা যায়। চেয়ার পার্কে চেয়ারটা দেখা যায় বেশি রাত 10টার সময় ওরা খাবার দেয়, ও তখন ঝাঁক বেঁধে আসে, আর বিকেল 5টার সময়। আচ্ছা, আর এই টাইমটা কি হয়, রোদে ওরা ছড়িয়ে যায়। রোদের সময়টা গরম তো পড়ছে। প্রচন্ড গরম তো। এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ। আচ্ছা, লালবাগ কেন? লাল এত বড় বাঁধ আছে, আচ্ছা বাঁধটাকে কেন্দ্র করে জায়গাটার নাম হলো লালবাগ। সেখানে অনেক কিছু আছে, দেখতে পাবে না। এখানে বোলপুরে যত গেস্ট হাউস আছে, লজ আছে, হোটেল আছে, হ্যাঁ। সব এখানে কাপড় কাচে করা। আচ্ছা, আরে ইন্টারেস্টিং জায়গা। এই জন্য দেখছি এত কাপড় জামা, দেখুন সবাই মিলছে এখানে, আরো সকালে সুন্দর হাওয়াতে শুকিয়ে আরো যাচ্ছে। সকালে কেচে নিয়ে শুকিয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, মানে যত সকালে আসা যাবে তত দোকানে কাপড় কাচে। এখন আমরা এক্স্যাক্টলি যাচ্ছি কোথায়? আমরা এখন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে রয়েছি, যেখানে জিনিসগুলো আছে সেই জায়গাতে যাচ্ছি। যেমন ধরুন কোনখানে ফিজিক্যাল এডুকেশন আছে, আচ্ছা, মেয়েদের বড় হোস্টেল কোনটা, বাচ্চারা কোথায় থাকে, সায়েন্স ডিপার্টমেন্ট কোনটা, কম্পিউটার সায়েন্স কোনটা, এগুলো আমাদের ঘুরে ঘুরে দেখা। আর এখানে তো এগুলি আসলে খারাপ। সেটাই। তবে মিউজিয়ামে কিন্তু আপনাকে ছবি তুলতে দেবেন, হ্যাঁ, সেটা জানি, মানে সে তো স্বাভাবিক। তাই কোনো মিউজিয়ামই দেয় না। তার থেকে আপনি একটা ভালো মিউজিয়াম দেখতে যান, তাহলে 30 টাকা টিকিট, গোটা রাজ্যে মিউজিয়াম পাবেন, ঘুরে ঘুরে ছবি তুলতে পারবেন। সেদিকে তো সিকিউরিটি না, শ্রীনিকেতন। হ্যাঁ সিকিউরিটি ক্যাম্পাসটা ঘুরে নিয়ে যদি আপনার মনে হয় যাবো তো যাবেন। এগুলো কি সাব কোয়ার্টার্স? এগুলো হচ্ছে কোয়ার্টার, এগুলো কোয়ার্টার তো নয়, বাংলো সব। হ্যাঁ এগুলো বাংলো টাইপের, এবং নিরিবিলি কিছু লোকজন এখানে বসবাস করে, ডাক্তার, প্রফেসর। কোপাই স্টেশন, হ্যাঁ এইদিকে যে ডান দিকে মেন রোড, একটা ব্রিজ পড়বে তোমার সামনে, ব্রিজ থেকে ডান দিকে নেবে প্রান্তিক রেল স্টেশন পেরোবে, তারপরে দুটো রাস্তা পাবে, কাউকে একবার জিজ্ঞেস করে নেবে। এগুলো ডাক্তার, সিস্টার, তারপরে হয়তো বাবা মা রয়েছে, ছেলে পড়ে, বাবা বাইরে চাকরি করে, এরকম ধরনের বেশ কিছু লোক এখানে রয়েছে। আবার এমন এমন বাড়ি রয়েছে আচ্ছা, সেটা কেয়ারটেকার দিয়ে আগলানো। আচ্ছা, ওকে।
একটি জঙ্গল, আচ্ছা এবং এই জঙ্গলটা এতই বড়, টোটাল এরিয়াটার নামই হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হাট এই জঙ্গলটার মধ্যে একটা আলাদা আলাদা রুট আছে যাওয়ার, সবই শুটিং স্পট এগুলো। এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। কোথায়? আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। ওকে ওকে, বোর্ডে লেখা আছে। বোর্ডটা আপনাদের দেখিয়ে দিই। বোলপুর ফরেস্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, যে ফরেস্ট রেস্ট হাউস, ডিয়ার পার্কটা এইদিকে। এবার আমরা ডিয়ার পার্কটা তো পেরিয়ে গেলাম, হ্যাঁ পেরিয়ে। এইদিকে রেস্ট হাউসটা। আর এটা রয়েছে শান্তি আবাস। শান্তি আবার এখানে মেলাতে মানুষজন আসে যারা নিরিবিলি জায়গার মধ্যে থাকতে ভালোবাসে। আচ্ছা ওকে, থাকা খাওয়া সব রকম সব রকম ব্যবস্থা এখানে আছে। শিক্ষা ভবনটার ব্যাপারটা কি? টোটালি এরিয়াটার নাম শিক্ষা ভবন। আচ্ছা, এটা হলো ডিপার্টমেন্টাল অফিস। কিসের অফিস? ডিপার্টমেন্টাল অফিস। ডিপার্টমেন্টাল অফিস, আচ্ছা ডিপার্টমেন্টাল অফিস মিনস সায়েন্স ডিপার্টমেন্টের অফিস। আচ্ছা এবার আচ্ছা, সমস্ত ডিপার্টমেন্টের যেটা হেড অফিস হুম আপনি দেখে এলেন, বা আমরা আবার যে দেখাবো সেটা হলো সেন্ট্রাল অফিস, আচ্ছা হেড অফিস। আচ্ছা, হ্যাঁ মানে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। হ্যাঁ, আর এখান থেকে এই দেখুন স্টার্ট হলো হ্যাঁ সায়েন্স ডিপার্টমেন্ট। দেখে নিই, দাঁড়ান সায়েন্স ডিপার্টমেন্টটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন। এখান থেকে এই ভেতরে তো ভেতরে তো আমাদেরকে ঢুকে তুলে বেড়া। ভালো করে আমি ছবি নেই, আমি পেছাচ্ছি ছবি নেই। এই সায়েন্স ডিপার্টমেন্ট প্রায় 1/2 কিলোমিটার চলে গেল। এর রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োটেকনোলজি, বোটানি, জুওলজি, এই পর্যন্ত যাওয়া যায়। ভেতর দিকে ঢুকে গেলে আপনারা বুঝতে পারছেন আমরা বিজ্ঞানের গহ্বরে ঢুকে যাব। তারপর তো ঢুকছি না, বাইরে থাকছি। ঠিক আছে, সায়েন্স ডিপার্টমেন্টে চলো। এটা হলো পিএইচডি স্কলার, যারা আচ্ছা, রিসার্চ স্কলার বয়স হচ্ছে। এটা হচ্ছে পিএইচডি স্কলারদের। হ্যাঁ, মানে Hostel. পিএইচডি স্কলার যারা, সেই সমস্ত ছেলেদের থাকার হোস্টেল। আচ্ছা আচ্ছা, মানে ভালো মন্দ ভাগ রয়েছে। ভালো বন্ধু ভাগ বলতে? সাধারণ ছেলেদের থাকার হোস্টেল আলাদা। আচ্ছা, আপনি পিএইচডি এর জন্য ওটা বলছেন, ভালো হ্যাঁ। বন্ধুর ব্যাপারটা। এবার আমরা চলে এলাম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। এটা হলো কম্পিউটার সায়েন্স। মানে যেটা আমি বুঝতে পারছি, বিশ্বভারতীর এই যে এদের ক্লাসের সিস্টেমটা মানে ছড়িয়ে আছে সবটা ছড়িয়ে রয়েছে। একটা বিল্ডিং এর আন্ডারে, বা ওই ওই কর্পোরেটাইজেশন যে সিস্টেমটা মতো নয়। না, অন্যান্য ইউনিভার্সিটির মতো একটা জায়গার উপরে স্টে করে নয়, আচ্ছা, ছড়িয়ে রয়েছে। তার ভেতরেই আবার অফিস আদালত রয়েছে। যেমন দেখছেন এগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার। হ্যাঁ এখানে ছবি নেবেন, ভালো ছবি হবে এবং জানার বোঝার ব্যাপার রয়েছে। এটা হলো এগ্রোইকোনমিক এবং অর্থনীতি গবেষণা কেন্দ্র। কৃষি অর্থনীতি ভালো করে দেখে রাখুন, এটাই কিন্তু আমাদের দেশের ভিত, যেটাকে আমরা বলি এগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার। কৃষি এবং অর্থনীতি। হ্যাঁ, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্রগার, যার জন্য রামকিঙ্কর বেগ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসে হ্যাঁ এই জায়গাতে যে আটখানা বানালেন খোলা আকাশের নিচে। আচ্ছা, এটা হাত দিয়ে বানায়নি, লাল মাটি, নুড়ি পাথর, সিমেন্টকে মেখে তৈরি করে 10 থেকে 12 হাত দূরে দাঁড়িয়ে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে, তখনকার সময় একজন কৃষক গাছে জল দিচ্ছিল, সেই জল দেওয়া দেখে চামড়ার ব্যাগ কোমরে নিয়ে গাছের মধ্যে জল দেওয়া, এটাই মানে বোঝাচ্ছে। সেই সময় এই ব্যাগটার নাম দিয়েছিল মূসক, যেটা ছাগলের হুটি থেকে নামটাকে আবিষ্কার করা হয়েছে। আচ্ছা, এটা রামকিঙ্কর বেগের আর্ট।
যে রামকিঙ্কর বেদ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসে কলা ভবন ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, কলা ভবন ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন এবং 1980 সালে শান্তিনিকেতনে মাটিতে দেহ রেখেছিলেন। শান্তিনিকেতন ছেড়ে তিনি কোথাও যেতে পারেন না, যার জন্য এই যে কোশ্চেনটা করলেন খুব ভালো লাগলো। এখনকার ছেলেরা আপনাকে এই উত্তর দিতে পারবে না। শান্তিনিকেতন ছেড়ে উনি কোথাও যাননি বলেই কিন্তু রবি ঠাকুর ওনাকে একটা উপাধি দিয়ে গেছেন যে তুমি হচ্ছে সাধক। যারা পথির তারা এখান থেকে চলে যাবে, আর যারা সাধক তারা এখানে থেকে যাবে। সেটাই, এত গাছ, এত শিক্ষা, এটাই তো রবি ঠাকুর চেয়েছিলেন at the end of the day। এবং সাঁওতাল পরিবারকে তুলে ধরাই ছিল রামকিঙ্কর বেদের কাজ। মানে তার বেশিরভাগ আর্টের মধ্যে দিয়ে আমরা সেই জিনিসটাকে হ্যাঁ, অবজার্ভ করতে পারি। এটা কিসের? অমুক্ত সেনের বাড়ি। ও আচ্ছা, এটা অমর্ত্য সেন। হ্যাঁ, বাড়িটির নাম হলো দেখুন, প্রতীচি। প্রতীচি মানে বলে দিচ্ছি, আপনি কি কথাগুলো শুধু উঠছে? হ্যাঁ হচ্ছে। বাড়িটার নাম হচ্ছে প্রতীচি। হ্যাঁ, ডান দিকে যেটা লেখা আছে এটি সেন, এটা অমর্ত্য সেনের বাবা ডক্টর আশুতোষ সেন। আচ্ছা। প্রতীচি কোনো একটা কাব্য বা উপন্যাসের বা কোনো একটা দৃষ্টান্তমূলক জিনিসের উপরে নির্ভর করে নামটাকে দেওয়া হয়েছে। সেটা অমর্ত্য সেন এবং ওনার বাবা এনারা দুজন জানবেন। তো এখান থেকে যারা যারা লেখাপড়া শিখে দেশে বিদেশে খ্যাতি অর্জন করলেন তাদের মধ্যে অমর্ত্য সেন একজন, ইন্দিরা গান্ধী, রামকিঙ্কর বেদ, রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ, কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা, এবং সিনেমা জগতের অস্কার পুরস্কার বিজেতা ডক্টর সত্যজিৎ রায়, সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি সুধীর রঞ্জন। আচ্ছা। এরা সকলেই শান্তিনিকেতন থেকে লেখাপড়া শিখে দেশে বিদেশে খ্যাতি অর্জন করলেন, তাদের মধ্যে অমর্ত্য সেন একজন। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, বাড়িটির নাম প্রতীচি। তাহলে আমরা কি বুঝলাম? যে এই জায়গায় যদি আপনাদের থাকতে হয় নিজের মতন করে একটা বাড়ি ফাড়ি যদি, তাহলে মোটামুটি একটা নোবেল বা অস্কার বা এইরকম কিছু একটা জিনিস যেটা এই দেশের প্রতি একটা গর্ব আনতে পারে, কিছু কন্ট্রিবিউট করতে পারে মানবিকতার প্রতি, সেটা করতে হবে। না হলে তো আমাদের মতো এই জাস্ট শুট করেই আর ইতিহাস জেনেই মজা। চলুন। এগুলো হচ্ছে সমস্ত থাকা খাওয়ার জায়গা, হোটেল কৌশলী, হোটেল গুরুকুল, আশ্রমের মধ্যে। আচ্ছা। আর বাঁ দিকটা রয়েছে যারা আর্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কলাভবন ডিপার্টমেন্টের ছেলেদের থাকার হোস্টেল। এই জায়গাটার নাম শ্রীপল্লী, ওই জন্য হোস্টেলটার নাম হয়ে গেল শ্রীপল্লী বয়েজ হোস্টেল, হ্যাঁ, বা নন্দ সদন হোস্টেল। ওই জন্য রোডের সামনে সামনে এক একটা আর্ট। নন্দ সদন বলতে নন্দলাল সেনের উপরে নামটা পড়েছে তো? সরি, বোস সেন কি বলছি, মার খাবো আমি। আচ্ছা, এখানে আমরা কিছু আর্টের পিস দেখতে পাচ্ছি। চলে গেলাম আমরা চলে এলাম, মানে দুটোই ভাইটাল জায়গা, দুটোই ভাইটাল জায়গা। আচ্ছা। শিল্পাচার্য নন্দলাল বসুর বসবাস করা বাড়ি। আচ্ছা আচ্ছা। এই নন্দলাল বসু প্রথম এসেছিলেন হুগলি জেলার তারকেশ্বরের জেজুর গ্রাম থেকে, এসে কলাভবন ডিপার্টমেন্টে প্রফেসর হয়েছিলেন। এখানকার মানুষ নন্দলাল বসুকে মাস্টার মশাই উপাধি দিয়েছিল এবং এই বাড়িতে থাকতেন, যার জন্য গেটে এই যে গোল, এদিকে একটা ওদিকে একটা, এটাকে লৌহ আকৃতির একটা লোগো। এই লোগোটা, আমরা এই লোগোটার কথা বলছি। নন্দর এনটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, একটা আর্টিস্টিক ভাবে এনটা লেখা। এবং বাঁদিকে আমরা যেটা দেখতে পেলাম কিছু কিছু ইন্টারেস্টিং স্কাল্পচার্স, নাকি স্কাল্পচার তো মাটির সব, এবং এগুলো তৈরি করা এদের লেখাপড়া। হ্যাঁ সেটাই। এটা বিশ্বভারতী কার পার্কিং, সমস্ত গাড়ি ঘোড়া রেখে যারা ঘুরে তারা সব ঘুরে। আর এই যে পুলিশ গাড়ি আছে ওই দিকে, এখান থেকে মানুষ হেঁটে মিউজিয়ামে যায়। আচ্ছা। তারপর আবার চলে আসে। এখানে একটু ভিড়ভাড়টা হয় বলে ওই জায়গাটা। এই ভাই দেখো
শান্তিদেব ঘোষ কে ছিলেন? বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। একটু আগেই বললাম যে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, যাদের নাম বললাম, শান্তিদেব ঘোষের বসবাস করা বাড়ি। আর কালীমোহন ঘোষ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, ওটা কে ছিল? এইটা টোটালিটা তুলে নেন তাহলে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। ওটাই দেখছিলাম, এইটা চলছিলাম, সেখান থেকেই বুঝলাম। দেখতে পাচ্ছেন আপনারা, একটু পজ করে পড়ে নেবেন পারলে, পুরো ইতিহাসটা দেওয়া আছে। এবং যেটা দেখতে পাচ্ছি, যে বাড়িটাও খুব সুন্দর দেখতে। পুরো সাঁওতালি এটার উপর আর্কিটেকচারটার উপর হ্যাঁ, এত ব্যাপারটা করে করা। ঠিক বলেছেন। মানে আদিবাসীদের মাটির বাড়িতে আদিবাসীরা যেমন প্রলেপ দেয়, হুম হুম এটাকে ভালো ভাষায় বলছে মাটিতে প্রলেপ দেওয়া, হুম। সেইভাবে বাড়িটাকে। এটা তো মডার্ন ভাবে আর্কিটেকচার করেছে, কিন্তু ওই মানে পুরো ইঞ্জিনিয়ারিংটা ওই ওই হিসেবে করা। এইটা হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত ভবন, মিউজিক্যাল ডিপার্টমেন্ট, নাচ গান নিয়ে যারা লেখাপড়া করে। আচ্ছা, এটাই সঙ্গীত ভবন। সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনে কোনো অনুষ্ঠান আছে আজকে? না, আজকে কোনো অনুষ্ঠান নেই, এখন ক্লাস চলছে। এগুলো উৎসব। ওই দোলের সময় ছিল নাকি? দোলের সময় থাকবে শারদোৎসব, বর্ষা মঙ্গল, আচ্ছা, তাও 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, 22শে শ্রাবণ মৃত্যুদিন, এইগুলো তো। এই হলো প্রতিমা হোস্টেল। প্রতিমা হোস্টেল এগুলো উঁচু ক্লাসের মেয়েদের। আচ্ছা প্রতিমা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌমা। আচ্ছা রবীন্দ্রনাথের স্ত্রীর নাম প্রতিমা দেবী, তার নামে প্রতিমা হোস্টেল। আচ্ছা। আমরা সবাই একটা সিসিটিভি কভারেজের মধ্যেই রয়েছে। হুম। এটা আমরা খুব ভালো একটা হাইকিং জায়গাতে এলাম। দেখুন, ওই যে একটা হাতি আর হাতির বাচ্চা। কোথায়? আচ্ছা, এটাও তো রামকিঙ্করের নাকি? রামকিঙ্কর এবং নন্দলাল দুজনের সহায়তায় আচ্ছা। 1956 সালে পুকুরে একটা মানুষের বাচ্চা পড়েছিল, হুম। ওই হাতিটা সুরে করে টেনে তুলেছিল। তখন রামকিঙ্কর এবং নন্দলাল দুজনের সহায়তায় স্মৃতির উদ্দেশ্যে হাতি আর হাতির বাচ্চা দুটো মিলিয়ে এই জায়গাটার নাম হয়ে গেল হাতিপুকুর। হাতিপুকুর, হাতিপুকুরের পাশে এটা হচ্ছে হাতিপুকুর। আর আমরা আমাদের দেখতে লেজেন্ডারি হাতির মূর্তি এখানটা। সেটা হচ্ছে বসন্ত উৎসবের মাঠ। কোনটা? এই যে এটা তো? হ্যাঁ, এরপরে আমরা যে মাঠটা দেখতে চললাম, আর এইটা তো দেখছি খেলাধুলা হচ্ছে। ওইটাই। এটা এখানে বসন্ত উৎসব হয়? হ্যাঁ, বসন্ত উৎসব, ওই দেখো। প্রধানমন্ত্রীদের নামার মাঠ এবং ওরে গৃহবাসী ফুলদার কলেজে সেলফি গুলো আপনারা ওখান থেকে দেখতে পেয়েছেন। যে বাচ্চারা হোস্টেলে থাকে তাদের খেলার মাঠ, হুম। তারা তার বাইরে বেরোতে পায় না। ও তাদের বাইরে বেরোলে অ্যালাউ নয়? অ্যালাউ নয় বলতে কি, ধরুন একটা লিখিত, ধরুন দার্জিলিং, শিলিগুড়ি, আসাম বাবা মারা আছে, আচ্ছা, ছেলেকে এখানে পড়তে দিই। এবারে এখানকার তো একটা রীতিনীতি সে বানিয়ে তো অবশ্যই। হ্যাঁ। যে হয়তো সেই ছেলেটা কারোর সঙ্গে বাইরে যাবে, সেটা সই করে গেল, কখন ঢুকলো, হুম। সমস্ত দায়িত্ব রেখে রাখে। এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এখানেও দোল খেলা হয়? ও, এটাই তো মাঠটা? এখানেও কি? হ্যাঁ, মানে অনুষ্ঠানগুলো এখানেই হয় নাকি? হ্যাঁ, দেখুন, করে আছে, দেখে ফেললাম। এগুলো সমস্ত এনে আরো নিয়ে আসা হয়। 3 রাত্রি অনুষ্ঠান হয়, যেটা রেডিও টিভিতে প্রচার করা হয়। আর ওই লম্বা টানা যে বিল্ডিং গুলো দেখছেন, ওগুলো হচ্ছে মেয়েদের hostel। ওর মধ্যেই রয়েছে শ্রী সদন, মানে বইয়ের পাতাতে লেখা আছে যে ইন্দিরা গান্ধী বসবাস করা হোস্টেল, তার নাম হলো শ্রী সদন। আচ্ছা। এই জায়গাতে ইন্দিরা গান্ধী থাকতেন বলেই এই ছত্তরটা যে দেখিয়ে নিয়ে এলাম টোটালি ক্লাসের মেয়েদের hostel। আর এখান থেকে লম্বা টানা এটা 1 থেকে 4 বাচ্চারা রয়েছে।
আচ্ছা। তাদের খেলাধুলো বিকেলে হবে, এখন হুম। ক্লাস চলছে ওই জন্য জানেনি দেবীর আনন্দ পাঠশালাতে। আর এবার আমরা চলে এলাম আরো একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে এই নামটা একটু আমি করে নিই। লেবেন বলেই দাঁড়ালাম। এটা হচ্ছে এটা হচ্ছে রবি বিতান। রবি বিতান, রবীন্দ্রসঙ্গীতের গবেষণা কেন্দ্রাগার। মানে হরফটা দেখবেন ভালো করে। সুর, তাল, লয়, ছন্দটা এখানে তৈরি করে সঙ্গীত ভবনে নিয়ে যাওয়া হয়, ছেলে মেয়েদের বিলি করা হয়। উদাহরণস্বরূপ কিরকম একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরুন, এই যে আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, একে কি সুর তৈরি করলো সেটাই জানা। সেটা হচ্ছে আমার তো সব দিতে হবে, তা তো আমি জানি, আমার যত ইচ্ছে হবে, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে, বিলি করা। সেই জন্য এটা হচ্ছে রবি বিতান, রবীন্দ্রসঙ্গীতের গবেষণা কেন্দ্র। এবং এই গানটা মূল ভাবার্থটা হচ্ছে যে রবি ঠাকুর ভগবানের চরণে নিবেদন করে গানখানা লিখলেন যে, হে প্রভু, আমি যা কিছু নিয়ে এসেছি, বিষয় সম্পত্তি সমস্ত কিছু তোমার চরণে রেখে দিয়ে আমায় চলে যেতে হবে। সেটা অবশ্যই। বলছে আর কি রাখবে? বলছে এই যে আমি চোখে চেয়ে দেখছি, কানে শুনছি, ডান হাতে তোমায় সেবা দিচ্ছি, এই পায়ে হাঁটছি, সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করে আমাকে এই বিশ্ব ছেড়ে চলে যেতে হবে। এই গানটার মানেটাই খুব সুন্দর। মানে এটা পুজো পর্যায়ের তো, মানে এইগুলো একটু আবেগ অনুভূতির গান। সেটা অবশ্যই, মানুষের জীবনটাই তো আবেগ। হ্যাঁ, যেমন আরেক জায়গাতে লিখেছেন, ডাকি তব নাম, গাহি তব নাম, শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমেরও সরস বরষা যদি নেমে আসে। ভগবানকে নিবেদন করে যে আমি তো তোমায় নাম ধরে ডাকবো, এই বিষয়রূপী সংসার আমার সকলকে মনটা বিলিয়ে দিতে 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 তোমাকে দেওয়ার মতো মন বলে আমার কাছে আর কিছু নেই। এই হচ্ছে পাঞ্জাবি এবং পায়জামা। এটা মানে 5 থেকে 10। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনিফর্মটা পাঠ্যক্রমটা এদিকে। যারা এখানকার লোকাল, সেই লোকাল গার্জেনরা গাড়ি রেখে ছেলেদের ছুটি হয়ে গেলে নিয়ে চলে যাবে, আর যারা হোস্টেলে থাকার তারা ভিতরে রয়েছে। গান্ধীপুরের এরিয়াটার নাম গুরুপল্লী। এটা বিরাট বড় জায়গা, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সব রকম লোকের বসতি রয়েছে। আবার ছেলেমেয়েরাও 20-25 জন করে মেস করে থাকে। আচ্ছা, এবার সবাই তো ভর্তি হয়ে সঙ্গে সঙ্গে হোস্টেল পায় না, তখন মেস করে থাকতে হয়। প্রত্যেকটা বাড়ির আমি দেখছি একটা করে ছোট্ট সুন্দর নাম আছে। দারুণ দেখে এলাম, মানে জায়গার রবি ঠাকুরের জায়গার কাছে তো, সেটাই। এই জন্য এক একটা বইয়ের নাম হোক বা কাব্যের নাম হোক বা কোনো চরিত্র নাম, যে কোনো একটা যার যেটা চয়েস হয়েছে সে সেটার উপরে মূল্যায়ন করেছে।
এই দেখুন শীতকালে প্রচুর পাখি আসে এখানে। শীতকালে যদি আসেন আপনি ঝুড়ি তুলে শেষ করতে পারবেন না। বিভিন্ন টাইপের পাখি। এটা হলো ছাতিম গাছ। ছাতিম গাছ, এই হচ্ছে ছাতিম গাছ। ছাতিম গাছ, টাটা। কত বড় ছাতিম গাছ হয় দেখুন। এই হচ্ছে ছাতিম গাছ। ওই হোস্টেলটা আমরা ওইদিকে ঢুকে দেখিয়ে নিয়ে এসেছিলাম, বয়েজ হোস্টেল। সাধারণ ছেলেদের থাকার হোস্টেল। এবার আমরা ওই দিকের ব্লকটা দেখব। এই দিকটা হলো এই টোটালটা পায়ে হেঁটে কভার করা যায়, এই জন্য দেখো প্লাস একটা গাড়িতে পাওয়া। গাড়ি ছাড়া তো বোঝা যাবে না। আমরা শ্রীনিকেতনের দিকে যাচ্ছি, জুস টুস খেয়ে রিফ্রেশ হয়ে। ওখানেও নাকি একটা মিউজিয়াম আছে বিভিন্ন রাজ্যে, তো সেটাকে এক্সপ্লোর করতে। লেটস গো। আমরা আপাতত সৃজনী শিল্পগ্রাম বলে একটি মিউজিয়াম, এটা শ্রীনিকেতনে আছে, ওখানে আমরা বোর্ডটাতে দেখতে পাচ্ছি। সো একটু বোর্ডটাতে যদি জুম করি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, 9:30 থেকে দুপুর 4:30 অবধি। এবং টোটোওয়ালা দাদা যেমন বললো, বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের যে কালচার, সেইটাকে রিপ্রেজেন্ট করে এই মিউজিয়ামটা। চলুন দেখা যাক। দেখি প্রবেশ এন্ট্রি। সো লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা ঢুকে বললাম কালচারকে পর্যবেক্ষণ করতে। এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠান মঞ্চ। অনুষ্ঠান হচ্ছে। কি করে তোমার একটু বসি নাকি? লেটস গো ফর ইট। কিছু অনুষ্ঠান হবে মনে হচ্ছে এখানে। এই অনুষ্ঠান কি স্টার্ট হয়ে গেছে? এখনো হয়নি। বসন্তের আভাস এখনো লেগে আছে, তাই জন্য বুঝতে পারছেন বসন্ত কি লেখা আছে, বসন্ত বাসন্তিকা 2025। সো লেটস সি। বড় বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি আমরা। এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের, যা বোঝা যাচ্ছে। এই যে আমাদের অনুষ্ঠানের মূল সঞ্চালক এখানে বসে আছেন রোদের মধ্যে, পুরো অ্যাটিটিউড নিয়ে। সত্যি কথা বলতে ফাটিয়ে রোদ, সো আমি ডোন্ট নো কতটা পারবো। আর দেখা যাক, দেখা যাকের উপরে জীবন চলছে, সেটা চলুক। আদিক্রান্তি স্কাল্পচার গার্ডেন, ক্রাফট স্টল, উড স্কাল্পচার। এটা একটু ইয়ে করে দিই। আমরা পুতুল ঘরে ঢুকছি। জায়গাটার হিস্ট্রিটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, দেখি যদি ভেতরে কিছু বোঝা যায়। এটা হচ্ছে পুতুল ঘর। আমার যেটা মনে হচ্ছে যে
আহ, বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে লোকাল আর্ট ফর্মস যেগুলো ছিল, যেমন আমরা একটা পুরুলিয়ার ছোঁয়া দেখতে পাচ্ছি উপর দিকটাতে। আহ, এখানে কিছু পাপড় ডান্স টাইপ কিছু হতো, এবং এটা একটা অদ্ভুত সার্রিয়াল ওই ছায়ার মধ্যে দিয়ে যেন সিন একের পর এক চলে যাচ্ছে, যেটা আমার মনে হচ্ছে। আমি তো জানি না পুরোপুরি হিস্ট্রিটা, তো তাই জন্য পুরো বলতে পারবো না, বাট আমরা আমরা অবজার্ভ করছি এখানে লেখা আছে কিছু জিনিস, ইনফরমেশন। বেনির পুতুল, গ্লাভ পাপেট ফর্ম অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। আবার এটা ডাঙের পুতুল বলে একটা নাম। তো এই যে বিভিন্ন রকমের রাজ্যে যে লোকাল আর্ট ফর্মস আছে পুতুল দিয়ে, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, যেখান থেকে মূল ওই পুতুল নাচের ইতিকথাটা বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছি, এইখানে একটা ছবিতে দেখা যাচ্ছে মানে এই যারা পুতুল বানান তাদেরকে নিয়ে। ঠিক আছে, ফ্যাসিনেটিং।
उस साइड जाएंगे जहाँ वो पढ़ते थे पढ़ाते थे, एक पेड़ के नीचे बैठ के पढ़ते थे। एक ही बात है, इधर भी तो आना ही था। তো মিউজিয়াম থেকে জাস্ট বেরোলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, বাট এটা গাছের ছায়ার মতো একটা জায়গা, ঠিক একটা মাচার মতো করা আছে, সেখানটাতে আছে। चलो अब उधर जाएंगे। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এত রোদের মধ্যে ছায়া দেওয়ার জন্য একটা আর্কিটেকচার করা হয়েছে যেখানে বসে আছে। সো মিউজিয়ামের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে একবার দেখে ঠিক পোষালো না, মানে এতগুলো ইনফরমেশন, এতগুলো তথ্য, সেটার জন্য আরও সময় দরকার। ঠিক আছে, অসুবিধা নেই। আবিরা রেগুলারলি করে বাবা সে কই এই ঘর এত আর হবে না না ছেড়ে দে, ঘুরতে হবে না, আমি এইখান থেকে চাইছিলাম বাবা। চল চল তোরা দুজন যেতে যেতে ঘর তো এবার ঘর। কিছু বলবি? কেমন লাগছে? কি কি দেখলি? অনেক কিছুর মধ্যে সামনে ক্যামেরার সামনে বস, ওইদিকে
বল বল কি কি দেখলি? আচ্ছা ঠিক আছে, লজ্জা লাগলে ওখান থেকেই বল। এখানে 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 লজ্জা লাগলে ওখান থেকে এখানে বল। সামনে দাঁড়াও, কি কি দেখলি? আরেকটু নাম আরেকটু কি? আরেকটু আরেকটু সামনে, আরেকটু লেফটে। ইন্ট্রোডিউস Left কর, ইন্ট্রোডিউস কর, আমি স্কাল্পচারগুলো দেখলাম। নিজেকে ইন্ট্রোডিউস কর আগে। নিজেকে? তোর কি নাম, তুই কোত্থেকে এসেছিস? আমার নাম আদিব হক, আমি 4G-তে পড়ি, 4G। আচ্ছা, হেমশিলা মডেল স্কুলে পড়ি। দুর্গাপুরে? হুম। আমিও দুর্গাপুরে, কলকাতায় থাকি এখন। জেভিয়ার্সে পড়তাম, কোনখানে পড়তো? সেন্ট জেভিয়ার্স, সেন্ট জেভিয়ার্স। বিধাননগর। তারপর বল, কোথায় থাকিস দুর্গাপুরে? কোথায় থাকিস? রাজেন্দ্র প্রসাদ রোডে। সিটি সেন্টারের ওইদিকে? হ্যাঁ, সেপকোর পিছনে। বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ বল। এখানে থাকি। তারপর আজকে আমি স্কাল্পচারগুলো দেখলাম, তারপর রবীন্দ্রনাথের গাড়িটা দেখলাম, প্রিন্টিং মেশিনটা দেখলাম। কোন দিকে দেখলি বলতো? গাড়িটা তো এইদিকে আছে, প্রিন্টিং মেশিন তো এই তো সামনে কোনার কাছে। ও আচ্ছা, ওইটা। হ্যাঁ, হ্যাঁ, তারপর গাড়িটা আছে। আর স্কুলে রবীন্দ্রনাথ নিয়ে পড়েছিস? হ্যাঁ, পড়াশোনা করেছিস রবীন্দ্রনাথ নিয়ে? ওনার কবিতা পড়েছি। কি তারপর কবিতা পড়েছিস? হ্যাঁ, কি কবিতা পড়েছিস? দুষ্টু, তারপর অনেক কিছুই আছে। দুষ্টু? হুম। কি নিয়ে দুষ্টু কবিতাটা? হ্যাঁ, কি নিয়ে দুষ্টু? মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখবেন যে ওনার মায়ের কাছে বা বড় কারোর কাছে উনিই দুষ্টু, আচ্ছা ভালো ভালো যা সবাই। তারপর বল, ভালো যে সবাই। কবিতাটা নয়, হ্যাঁ, কবিতাটা বলবো। কবিতাটার থেকে তুই কি বুঝতে পেরেছিস? ও ও বলতে চাইছে যে কি ও শুধু নিজেই দুষ্টু, সবাই ভালো। আচ্ছা, সেইটা মানে বলতে ওইটা একটা চাইছে। অভিমানের উপরে। হুম। নাইস। আর এই যে তুই দুর্গাপুরে থাকিস, আমিও দুর্গাপুরেরই। দুর্গাপুরেই তো থাকিস, জন্ম তো দুর্গাপুরে হয়েছে। দুর্গাপুরের সঙ্গে এখানকার কিছু মিল খুঁজে পাচ্ছিস? দুর্গাপুরের সঙ্গে এখানে কিছু মিল ভাব, না। গাছ, এত গাছ তো অন্য কোথাও নেই। মিল কোথায় পাচ্ছি? দুর্গাপুরেও তো প্রচুর গাছ। শান্তির নিকেতন, শান্তি মানেই গাছ। শান্তি দেয় না, অক্সিজেন দেয় না? তো শান্তি মানেই গাছ যখন বলতে তাই নিকেতন। যেটা শান্তির জায়গা, যেখানে অ্যাবর্ড অফ পিস বলা হয়। নিকেতন মানে গড়, মানে জায়গা, জায়গা। ঘর বলতে পারিস, হতে পারে। তো শান্তির জায়গা যেটা, শান্তি নিকেতন। ঠিক আছে, আর কি কি দেখা বাকি? আর কি কি দেখা বাকি জানি না। কি বললি নামটা? নামটা? আদিব হক। আদিব হকের সাথে কথা বলে ভালো লাগলো। দুর্গাপুর গেলে দেখা হবে। রামকিঙ্কর বেজের এইটা দেখে বুঝতে পারছি আমরা একটা সাঁওতাল ফ্যামিলিকে কীভাবে তারা, মানে পুরো সাঁওতাল ফ্যামিলির পুরো ডিসক্রিপশন, যে বাচ্চা বাবা মা মিলে তারা সংসার চালাচ্ছে। রামকিঙ্কর বেজ খুব মানে নিয়েই আমার মেনলি ইন্টারেস্টটা ছিল। মানে এত ফ্যাসিনেটিং একটি মানুষ, সারাটা জীবন শান্তিনিকেতনেই কাটিয়ে গেলেন এবং তার ভাবনা চিন্তা, তার আর্টের প্রতি ডেডিকেশন, তার মানুষের প্রতি ডেডিকেশন, স্পেশালি সাঁওতাল যারা ছিল তারা কতটা মাটির দ্বারা কানেক্টেড, এবং তার স্কাল্পচারটার মধ্যেও মানে যারা আর্ট নিয়ে পড়াশোনা করে তারা অনেক বেটারভাবে বলতে পারবে কীভাবে টেকনোলজি, অদ্ভুত টেকনোলজি আর চিন্তাভাবনার যে মিশ্রণ তিনি বারবার তার সৃষ্টির মধ্যে দিয়ে দেখিয়ে গেছিলেন। রবি ঠাকুরের খুব কাছের মানুষ ছিলেন। মানে প্রকৃত শিল্পী বলতে যদি রবি ঠাকুর কাউকে মনে করতেন, তার মধ্যে রামকিঙ্কর বাবু একটি মানুষ বলা যায়, খুব কাছের মানুষ। তো সেটাই, প্রস্থানের পালা, এবার বেরোচ্ছি। লেটস গো। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। যদি দেখি বিকেলবেলা সোনাঝুরি যাওয়া যায়, যদি আপাতত জল তেষ্টা পেয়ে যাবো। সো বাই। বুঝতে পারছেন, লো লাইট, বাবা কিছুই হচ্ছে না।
সোনাঝুরিতে গেছি আমরা, আর বুঝতেই পারছেন লেট হয়ে গেছে, তাই জন্য এসছি। আটটা দেখি। লাইট লাইট জ্বালাবো না? ঠিক আছে ঠিক আছে, কাজটা করতে হবে, অসুবিধা নেই। জ্বালানি কীরকম দাম এগুলো? পেন্টিংয়ের উপরে দাম আছে। বুদ্ধার পেন্টিংটা কীরকম দাম? ওগুলো 600, হ্যাঁ 600। প্যাকেট লিটার কেন? কোথায়? কোন দিক দিয়ে? এইদিকে দিয়ে যাবে? চলো। এই যে এইসব জিনিসপত্র এই আশপাশের গ্রাম থেকে সব এই পেন্টিংগুলো দেখে একটা পেন্টিং কেন রবীন্দ্রনাথ ঠাকুরের, ভালো দেখে একটা পেন্টিং কেন। অন্যরকম রবীন্দ্রনাথ, এটা ইয়াং রবীন্দ্রনাথ নেই না? রবীন্দ্রনাথ দেখি লেখালেখি কিছু আছে। এই ইয়েটা দেখো, এই দাঁড়ানো যে ছবিটা খুব সুন্দর আছে। দাদা এই বোন, ওই ছবিটা কত টাকা? এই দাঁড়ানো রবীন্দ্রনাথ যেটা, এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি অবশ্যই তো খুব সুন্দর দেখতে না? কত দাম? ইয়ে নাও, ফোনে নাও, ফোন পে নাও। ভালো লাগছে? এটা ভালো লাগছে না অন্য? এইটাই নে, অত ইয়ে করতে হবে না। ভালো লাগছে? যাও। হুম, এইটা কিনে নিলে ঠিক আছে। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে যাবি না বোলপুরে? আমরা চলেছি প্রান্তিকের রাস্তা দিয়ে। চারিধারে হোটেলস অ্যান্ড হোটেলস। হ্যাঁ, ব্যাগ 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 পড়ে গেছে, ব্যাগ পড়ে গেছে। আস্তে আস্তে। কি গো? কার ব্যাগ পড়ে গেল রে? তোর ব্যাগ ফেলে দিবি? না না, পড়ে গেছে। ব্যাগ পড়ে গেছে। জার্নিজ অন। দুধারে বিশ্ব বাংলার ব্যাপার স্যাপার। এই জায়গাটাকে চিহ্নিত করে রাখুন।
যদি কখনো আসতে পারেন নিরিবিলিতে স্টেশনের বাইক নিতে। ঝালমুড়ি বিক্রেতা হচ্ছে এখানকার সুপারস্টার। শান্তিনিকেতন মুড়ি ফুটকাতে আপনাদেরকে দেখানো হবে হয়। এই যে নীল ছাতা ভেবেছিলাম, কিন্তু এটা তো ব্রাজিলের রং। এদিকে যাচ্ছি অন্ধকারের ভেতরে আতলামি মারতে মারতে, দেখা যাক। ছাড়া ওই রাঙা মাটির পথ
চলতে হবে। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না না না, তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে, যারা হারায় রূপ কথায় রংধনুকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। তো ঘুরলাম, অনেক কিছুই করলাম, এবং এই শান্তিনিকেতনে বেসিক্যালি আমি যেখানে থাকছি এটা হচ্ছে আমার পিসির বাড়ি। আপাতত পিসি নেই, এবং পিসির বাড়িতে আছে যার সাথে আপনাদের অলরেডি আলাপ করিয়ে দিয়েছি, বা যার কিছু কিছু ইনফরমেশন আপনারা পেলেন ইউনিভার্সিটি রিলেটেড। তো সেই মানুষটি এখানে থাকেন, এখান থেকে তিনি তার কাজকর্ম করেন, এবং তার কাছ থেকে শুনে নেব তিনি মোটামুটি কত বছর আছেন। 5 years। 5 ইয়ার্স। তাহলে 5 বছর তিনি আছেন, আর 5 বছর আছেন মানে আপনারা বুঝতেই পারছেন একটা জায়গায় মন বসতে 6 মাসও সময় হয়তো লাগে না, আর আরো বেশি করতে 1 বছর লাগে। সেখানে তিনি 5 বছর আছেন, এবং শান্তিনিকেতনের মতো একটি জায়গা যেখানে একটু লোকজন তো যেমন ভাবে আসে আপনারা জানেন। তো তার কাছ থেকে শুনে নেব এই 5 বছরের এক্সপিরিয়েন্স, তার ইমোশনাল অ্যাটাচমেন্ট
এই বোলপুরের প্রতি, তার কাজকর্মে কিভাবে এই শহরটা তাকে এফেক্ট করে, তার রুটিন, তিনি কখন বাড়ি যান, বা মানে এই এই জায়গাটা তাকে মানুষ হিসেবে কিভাবে এফেক্ট করেছে। তো শুনি। নমস্কার, আমার নাম সব্যসাচী। মোটামুটি আমি এই কাজের প্রথমে আমি আমার কাজের কথাটা বলে নিই। আমি আমার ওষুধের কোম্পানিতে কাজ করছি লাস্ট 23 ইয়ার্স। আমি ভারতবর্ষে মোটামুটি অনেক জায়গাতেই, অনেক রাজ্যে, অনেক কালচারের মধ্যে কাজ করলাম, এবং আমার কর্মপদ্ধতিতে, আমার কর্ম জীবনে প্রতিটা কাজকে আমি খুব মনোযোগ সহকারে করে এসেছি এবং করছি এবং ভবিষ্যতেও করব। তাই আমার এর সঙ্গে আমার মেহনত প্রচন্ড পরিমাণে বরাবরই 23 ইয়ার্স ধরে আমার কর্মজীবনের উপর প্রয়োগ করা আছে। তাই যখন আমি রিটার্ন টু হোম, যেটা মানুষ বলতে চায়, সেটা আমি ফিল করলাম আমার দেশের বাড়ি বীরভূম জেলাতে এসে। এটা আমি তখন ফিল করলাম যখন আমি ভারতবর্ষের নানা জেলায় কাজ করে, নানা রাজ্যে কাজ করে, নানা কালচারে কাজ করে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এলাম, তখন আমার মাইন্ডের মধ্যে পুরোপুরি জিনিসটা সেট আপ হয়ে গেল, হোয়াট ইজ দ্য ন্যাশনাল সং মিনিং। তাই জাতি ধর্ম নির্বিশেষে जनगण मन अति नायक जय है भारत भाग्य विधाता, इसका मतलब मुझे पूरा क्लियर हो गया जब मैं आया बलपुर शांति निकेतन में एंट्री लिया। तो इसका फीलिंग्स আমি বলতে চাই, যখন আমি বোলপুরের ইন্টেরিয়রে গেলাম তখন আমি চোখের সামনে পুরোপুরি আমার বাংলাকে চোখের সামনে দেখতে পেলাম, যেটা আমি বাল্য বয়সে সহজপাঠ কিশলয়ে আমি দৃশ্যায়ন করেছিলাম মনের মধ্যে। যখন আমার সম্মুখে পুরোপুরি সেই বাংলা উপদেষ্টিত হলো, তখন আমার মনের মধ্যে অদ্ভুত ধরনের স্পার্ক জন্মালো। সেটা হলো একমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটির জন্য, কারণ ইউনিভার্সিটি কানেক্ট করে 100 বছরের পুরনো ইতিহাসের সঙ্গে আজকের ইতিহাস বা আজকের প্রেজেন্ট সময়। যখন মোটামুটি আমি অনেকবারই মেলাতে আসার ট্রাই করেছি, কিন্তু এবছর মেলাতে যখন আমি পুরোপুরি এবছর মেলাটাকে মনের অন্তর থেকে ফিল করলাম, তখন আমার ইউনিভার্সিটির কালচার, ইউনিভার্সিটির কি জ্ঞান এবং ইউনিভার্সিটি কি করতে চায় সেটা পুরোপুরি আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ইউনিভার্সিটির মেন কাজ হলো আমাদের এই বিশাল বাংলার একটা গ্রামীণ সভ্যতা আছে, গ্রামীণ কালচার আছে, যেটা আমরা শহরের মানুষরা অনেক সময় দূরে থেকে যায় বা সামনে ঠিকমতোভাবে বুঝতে পারি না। তো বিশ্বভারতী ইউনিভার্সিটি এমন একটা কালচারে এই ইউনিভার্সিটিকে পরিবেষ্টিত করা হয়েছে, তাই গ্রামীণের সঙ্গে শহর কিভাবে মিলিত হয় এক প্রাঙ্গণে, সেটা নানা ধরনের সাংস্কৃতিক কালচার এবং মেলার নানা ধরনের উপদেষ্টনের মাধ্যমে বোঝা যায়। এই ইউনিভার্সিটি যদি কেউ অন্তর থেকে ফিল করতে পারে, তাহলে তার জ্ঞান একান্তভাবে সে বাড়িয়ে তুলতে পারবে। তখন সঞ্চয়িতার প্রতিটা পদ্যের মিনিং, গীতাঞ্জলির প্রতিটা গানের মিনিং তার কাছে ক্লিয়ার হবে।
কেউ যদি এখানে এসে মেডিটেশন করতে পারে তো ইউনিভার্সিটির গুরুত্ব সে বুঝতে পারবে। আমরা ব্রিটিশ সাম্রাজ্যের এক বিশাল সভ্যতার কথা জানি। সেই সভ্যতা আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন, তার প্রতিটা গান ব্রিটিশদের বিরুদ্ধে লেখা, এরকম কোনো ব্যাপার বিশ্বভারতী ইউনিভার্সিটি কালচারে দেখা যায় না। বিশ্বভারতী ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি যে সব কালচারকে এক নিমষ্টে রেখে দুনিয়াকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে। তাই এই ইউনিভার্সিটির সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট করে আমেরিকার বহুত ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, লেভেল ইজ সেম আমার কাছে। শুধু রয়্যালিটিকে বুঝতে হবে অন্তরের দ্বারা। তাই ঘুরতে আসা এবং জ্ঞান নিয়ে জ্ঞানের চোখে দুনিয়াকে দেখা, দুটোর মধ্যে এক বিশাল তফাৎ থেকে যায়। সেই তফাৎকে মেহনতের দ্বারা ওভারকাম করতে হয়। আমি যদি আমার ফার্স্ট যে সময় গেছে তাতে যদি মেহনত না করতাম, আমার কাছে ইউনিভার্সিটি জাস্ট একটা টুরিস্ট স্পট হিসাবে থেকে যেত। নমস্কার। আচ্ছা, আমার প্রশ্ন আমি যেটা হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে এই যে তুমি যেটা বললে এই সংস্কৃতি, এরকম পরিবেশে তুমি এসে কাজ করছো, থাকছো, এটা তোমার দৈনন্দিন মানসিকতায় কিভাবে চেঞ্জ হয়েছে? মানসিকতার এই চেঞ্জ যখন পুরোপুরি আমার মানসিকতা যে বেঙ্গলের রয়্যালিটি কি, হোয়াট ইজ বাংলা, এই ব্যাপারটা যখন আমি পুরোপুরি আমার ছোটবেলাকার ঘটনাকে রিক্যাপচুলেট করতে পারলাম বড় বয়সে এসে, তখন আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানকে আমি জাগ্রত করতে পারলাম। আর বেঙ্গলের ইন্টেরিয়রে কি গুরুত্ব, বাংলার গ্রাম কালচার কতটা আপডেটেড সেটা হয়তো গ্রামের মানুষরাও জানে না। লিটারেচার কত বড় রয়াল, বেঙ্গলি লিটারেচার ইজ রয়ালের কোন উপবাস মানে উপস্থাপন তার কোথায় হয়। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি বলছি না, আমার সারাউন্ডিং এখানে কাজ করে আমার প্রতিটা রাইটার, জাস্ট লাইক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ট্যাগোর, সুকান্ত ভট্টাচার্য, প্রতিটা রাইটারের কি তাদের মানে, বাংলার অরিজিনাল গাম্ভীর্যতা কি, তা আমি যখন ফিল করতে পারলাম, তো আমার মেডিটেশনের মাধ্যমে আমি আমার যে কোয়ালিটি সেটাকে আরো দীর্ঘদিন ধরে সাফ বানালাম। তাই আমি বোলপুরে কাজ করে আমার নিজস্ব উন্নতি প্রচন্ডভাবে করেছি এবং তার মাধ্যমে সবসময় চেষ্টা করেছি দেশের এবং দশের উন্নতি করা। ভালো লাগলো শুনে। তো মানে ব্যাপারটা হচ্ছে তুমি তাহলে মোটামুটি অনেকগুলো বছরই যেটা তোমার প্ল্যান যে এই জায়গাটা তুমি যতটা আরো ভালো করে ইয়ে করতে পারো, এই জায়গা তোমার কোন একটা অন্যতম জাত, এটা তো গেছে যেটা তোমার কথা শুনে বুঝতে পারছি। এবং সেটা তোমাকে দৈনন্দিন জীবনে যেভাবে হেল্প করছে সেটা মার্কেটের গ্রোথ, ইকোনমিক্যাল গ্রোথ কিভাবে হয়, রাজনীতির প্রতিটা নকশা, তা আমি মেডিটেশনের মাধ্যমে বোলপুরে এসে আরো সাফ বানিয়েছি। বোলপুর সেই এনভায়রনমেন্টটা দেয় তোমাকে, বোলপুর সেই এনভায়রনমেন্টটা দিয়েছে, এটা আমি একদম মিথ্যে কথা বলবো না। এটাদের জন্য থ্যাংক ইউ ফর বোলপুর। ঠিক আছে, খুব ভালো লাগলো বড়দের সাথে কথা বলে। ওকে, ঠিক আছে।
দেখো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু দেখো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু বনের ছায়া মনের সাথী বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতি না চাহি ফিরে কিছু বেনুর পাতা মিশায় গাথা নীরব ভাবনা শান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু দেখো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু দেখো ঘুমে মেঘের খেলা গগন তটে অলস লিপি লেখা সুদূর কোন শরণ পটে জাগিল মরীচিকা জাগিল মরীচিকা মেঘের খেলা গগন তটে অলস লিপি লেখা সুদূর কোন শরণ পটে জাগিল মরীচিকা জাগিল মরীচিকা চৈত্র দিনের তপ্ত বেলা তৃণ আঁচল পেতে শূন্য তলে গন্ধ বেলা ভাষায় বাতাসেতে কপত ডাকে মধুক শাখে বিজন বেদনা শান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু দেখো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে